মমতা ব্যানার্জির বাড়ি যান, গিয়ে জিজ্ঞাসা করুন 2016 প্যানেলটা কোথায় আছে। দায়িত্ব নিয়ে বলছে অ্যান্সার দিতে পারবে না। প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও 4 বছর চাকরি করুক, 6 বছর চাকরি করুক, তারপরে যদি ধরা পড়ে তাহলে তার সার্ভিস টার্মিনেট করা উচিত। যারা চাকরি পেল না, 2013-2014 প্রায় 32 লক্ষ ছেলে মেয়ে পার্টিসিপেট করেছিল, সরি 23 লক্ষ। তা সেই 23 লক্ষর পরিবার নেই। 2016 সালের এই যে প্যানেল, এই প্যানেল একেবারে অ্যাবসুলুট ফাইন, একদম কোনো দুর্নীতি হয়নি, মানে সকলে একদম দারুণ করে চাকরি পেয়েছে, একদম না। 250-র বেশি রিপিটেশন পেন্ডিং। আমি সবটা বলবো না, একটা বৃহৎ অংশ দুর্নীতির ফসল। এতদিনের এত লড়াই আর অপেক্ষার পর যে প্রাথমিক 32,000 শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিলের মামলা হাইকোর্টে চলছিল, সেই মামলা আজ অর্থাৎ 3 ডিসেম্বর 2025 তার রায় ঘোষণা। আর ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আছেন এই মুহূর্তে অ্যাডভোকেট ফিরদৌস শামীম। ফিরদৌস স্যার, বলে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই যেটা জানবো যেটা হচ্ছে ডিভিশন বেঞ্চ যে চাকরি বহাল করলো, এই বিষয়টা কিভাবে দেখছেন? না দেখুন, ডিভিশন বেঞ্চ যেটা করেছেন সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চের একটি রায়ের সাপেক্ষে। সিঙ্গেল বেঞ্চের যে রায়টি ছিল সেটা হচ্ছে এই প্রিয়াঙ্কা নস্করের ম্যাটারে। সেই প্রিয়াঙ্কা নস্করের ম্যাটারে মূলত ওই অ্যাপটিটিউড টেস্ট হয়নি, মূলত এইটাই মূল গ্রাউন্ড ছিল। যদিও করাপশনের কথা লেখা ছিল, সেটা অত্যন্ত মানে ক্ষীণ। এর আগে সিঙ্গেল বেঞ্চেই সোমেন নন্দীর ম্যাটারে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিবিআই এবং ইডি তদন্ত হয়, এখনো চলছে। যেমন সিবিআই এবং ইডি তদন্তের নির্দেশ, যে রিট পিটিশন সেই রিট পিটিশন এখনো পেন্ডিং, অ্যাজ ওয়েল অ্যাজ আদার রিট পিটিশন যেখানে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে সেগুলো পেন্ডিং। এবং তারা যেহেতু মানে তারাই হচ্ছে আমি বা আমরা, যাদের পিটিশন এখনো স্টিল পেন্ডিং সিঙ্গেল বেঞ্চে। আজকে মহামান্য বিচারপতি, আমি রায়টা পড়ছিলাম এবং আজকে যখন রায় দান করে তখন আপনারা দেখেওছেন, আমি মহামান্য বিচারপতির কাছে ওই পয়েন্টটাই ক্লারিফাই করে নিয়েছি যে বেসিক্যালি তাহলে আমাদের রিট পিটিশন গুলো কি, কারণ মূল রিট পিটিশন যেটা প্রিয়াঙ্কা নস্কর, সেটা কিন্তু আমার রিট পিটিশন নয়, সেটা মূলত আমার এক বন্ধু আইনজীবীর তিনি আর্গুমেন্ট করছিলেন। কিন্তু আমার রিট পিটিশনে যেটা ছিল যাতে সেটা আনএফেক্টেড থাকে, আজকে মহামান্য বিচারপতি সেটা বলেছেন এবং রায়ে নির্দিষ্টভাবে বলেছেন যে সেই রিট পিটিশন গুলো ইন্ডিপেন্ডেন্টলি বিচার হবে। এবং সেই অংশটা প্রায় 183-তে বলাই আছে। এবং এর আগে মানে আপনি যদি দেখেন আমার সাবমিশনের, অবভিয়াসলি কারণ হচ্ছে এক হচ্ছে যেমন তদন্ত চলবে, সেরকম যে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে সেগুলো রিপিটিশনগুলো ইন্ডিপেন্ডেন্টলি হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে চলবে। ফলে সেগুলোর উপর ফেটের উপর নির্ভর করবে সেই সমস্ত রেসপেক্টিভ পার্টিসদের ফেট। ফলে এটা নয় যে বেসিক্যালি মানে 2016 সালের প্যানেলে একদম অ্যাবসুলুট ভ্যালিড, সবাই একদম মানে দারুণভাবে চাকরি পেয়েছে, মোটেও সেরকম নয়। এটা যে পয়েন্টে ছিল অ্যাপটিটিউড টেস্ট, সেই পয়েন্টের সাপেক্ষে অ্যাডজুডিকেশন। এবার এরাও অ্যাগ্রিড হয়ে এরাও আমার কাছে এসেছিলেন, তারা মানে যারা মূল পিটিশনার ছিলেন তারা আবার এখন এসছেন আমার কাছে, তারা বলছেন যে সুপ্রিম কোর্টে যাবেন তারা। আমি আরেকটা জিনিস জানবো যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, উনি ওনার নির্দেশে এই গোটা বিষয়টাকে খারিজ করা হয়েছিল, তারপর পরবর্তীতে আবার আনা হয়। কি হলো আজকে কোর্টরুমে এক্স্যাক্টলি কি বুঝুন যে এই রায়টা হয়েছে মূলত অ্যাপটিটিউড টেস্টের উপরে। কিন্তু যদিও এই মানে আমি যা রায়ের ক্ষেত্রে বলতে পারি, আমি রায় এখনো পর্যন্ত পড়াটা সম্পূর্ণ হয়নি, আমি পড়ছিলাম, গোথ্রু করছিলাম একদম এ থেকে শুরু করে কিছুটা পড়তে পেরেছি মোটামুটি সাবমিশন রেকর্ডে। তাতে মনে হয়েছে যে রায়টা হয়তো অন্যরকম হলেও হতে পারতো। কারণ হচ্ছে অন্যান্য যে পয়েন্টগুলো ছিল সেগুলোর মানে প্রপার অ্যাডজুডিকেশন প্রয়োজন, এবং সেটা আমার মনে হচ্ছে যে হয়তোবা হওয়ার সুযোগ রয়েছে। আপনি কি নিজে এই রায়টার সাথে সহমত? না দেখুন, সহমত হলে আমি কেন, মানে যারা এসএলপি করতে এসছে তারা তাদেরকে আমি হ্যাঁ বলতাম কেন? ভিন্ন মত বলেই তো আমি হ্যাঁ বলেছি। আমার লিগাল ওপিনিয়ন হচ্ছে হ্যাঁ এই এটার এগেনস্টে এসএলপি করা উচিত, এবং এটা আমার লিগাল ওপিনিয়ন। এবং শুধু তাই, শুধু হ্যাঁ, এবং শুধু তাই না, সিঙ্গেল বেঞ্চে তো যাবোই। সিঙ্গেল বেঞ্চে আপনি যদি দেখেন আমার একদম সাবমিশন রেকর্ড করেই একদম সেই অবজারভেশন দিয়েছেন যে সিঙ্গেল বেঞ্চে মানে ইন্ডিপেন্ডেন্টলি সেগুলো শুনবেন, সেটাও সাবমিশন রেকর্ড। এবং আমি সেটা যখন রায় প্রোনাউন্স করছিলাম আমি মহামান্য বিচারপতিকে জিজ্ঞাসা করেছি, এবং পরবর্তীতে দেখলাম যে রায়ে সেটা তার প্রতিফলনও রয়েছে। রেপুটেশন ফাইল কন্টেনিং দ্যাট ক্যান্ডিডেট সিকিউরিং লেস মার্কস
had been appointed are still pending. Writ petition filed contending that applicants having DLED and B.Ed qualification ought to have been given preference, more so when they emerged to be successful in TET 2014 are also pending. এই ফলে এই ম্যাটারগুলো পেন্ডিং। Such challenge would be open for consideration in pending proceedings. অর্থাৎ সেই পেন্ডিং প্রসিডিংস এর উপরেই এইগুলো নির্ভর করবে। এই যে লেস মার্কস, কে প্রিফারেন্স পাবে, এই সমস্ত বিষয়গুলো সব পেন্ডিং সিঙ্গেল বেঞ্চে। সেগুলো পেন্ডিং প্রসিডিং যেমন চলছিল সেরকম চলবে। ফলে সেগুলোতে যদি আবার সাকসেসফুল হয় সেগুলো দেখা যাবে তো। এবং আমি মনে করি সাকসেসফুল হওয়ার মতো যথেষ্ট মেটেরিয়াল রয়েছে। এবং সিঙ্গেল বেঞ্চে অলরেডি মূল মামলাটি যেটা সোমেন নন্দী, সে তো আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে মানে তার রায় আফেল্ড হয়েছে। ফলে অনেকেই এটা বুঝতে পারছেন না যে বেসিক্যালি 2016 সালের এই যে প্যানেল, এই প্যানেল একেবারে অ্যাবসুলুট ফাইন, একদম কোনো দুর্নীতি হয়নি, মানে সকলে একদম দারুণ করে চাকরি পেয়েছে, একদম না। এ মোর দেন 250 রিপিটিশনস পেন্ডিং। মূল মামলা যেখানে সোমেন নন্দী সেখানে পেন্ডিং। টেটের যে কোনো ডকুমেন্ট নেই, না মিরর ইমেজ রয়েছে না ফিজিক্যাল কপি রয়েছে, সে মামলা পেন্ডিং। একাধিক মামলা পেন্ডিং, মানে 250-র বেশি রিপিটিশন পেন্ডিং। ফলে এই যে রিপিটিশন গুলো পেন্ডিং তার ফেটের উপর ডিপেন্ড করবে, এগুলো এখনই শেষ হয়ে যায়নি। এ লড়াই মানে হয়তো লড়াইটা দীর্ঘায়িত হলো, সে এমনিও যদি মানে সহমত হতো সেখানেও সুপ্রিম কোর্ট যেত, ফলে এক পক্ষ যেতই, সেটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে যেসব টিচাররা এতদিন ধরে লড়াই করছিল তাদের একটা নিস্তার, তাদের একটু শান্তির জায়গা আজকে। তারা কিভাবে দেখবে সেটা তো আর আমার বিচার্য বিষয় নয়। কিন্তু আমি এখানে একটা জিনিস জিজ্ঞেস করবো, ডিভিশন বেঞ্চ বলছে যে 9 বছর আগেকার যে চাকরি সেটা হঠাৎ করে চলে গেলে পরিবারের ওপর একটা এফেক্ট পড়তো। আমি এই লজিকের সঙ্গে সহমত নয়, এই কারণে সহমত নয়, যেমন 9 বছর ধরে চাকরি করছেন যে 32,000 ফ্যামিলি, তাদের পরিবার রয়েছে। অপরদিকে যারা চাকরি পেল না, 2013-2014-তে প্রায় 32 লক্ষ ছেলে মেয়ে পার্টিসিপেট করেছিল, 32 লক্ষ, সরি 23 লক্ষ। তা সেই 23 লক্ষর পরিবার নেই? সেই 23 লক্ষ ছেলে মেয়েরও তো পরিবার রয়েছে, তারাও তো ডিপ্রাইভড। এরা তো 9 বছর চাকরি করলো, 9 বছরে মাইনে পেয়েছে, কিন্তু তারা তো মানে কিছুই পায়নি। আজকে যারা এসেছিল তারা তো মানে মূল মামলাকারী, তারা তো কান্নাকাটি করছিল যে আমরা এই বয়স হয়ে গেল, আমরা ডিপ্রাইভড হলাম। তাদের মধ্যে মানে অনেকেই বয়স পেরিয়ে যাচ্ছে। একজন তো বললেন যে আমার বয়স, অবভিয়াসলি সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্ট যারা মূল মামলাকারী ছিল, যদিও তারা অন্য জনের ইয়ে ছিল, তারা এসেছিল, বললেন অবশ্যই সুপ্রিম কোর্টে যাবেন। মোটামুটি কতজনের নাম বাদ গেল? কি নাম বাদ গেল? মানে চাকরির এটা না এটা তো এটা সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকেই তো স্যাটিসফাইড করে দিয়েছে। ফলে সিঙ্গেল বেঞ্চের অর্ডার যেহেতু স্যাটিসফাইড করেছেন, ফলে যাদের চাকরি ছিল সে অ্যাজ ইট ইজ থাক। কিন্তু যারা মূল মামলা, যেটা মানে সোমেন নন্দীর মামলায়, সেখানে যে 269 জন বা পরবর্তীতে যে 94 জন ডিটেক্ট হয়, তাদের সুপ্রিম কোর্টের অর্ডারে স্টে হয়ে আছে। ওগুলো আবার উঠবে সুপ্রিম কোর্টে যে কোনো সময়, হয়তো এই ছুটির পরেই উঠবে। আমরা ইভেন ওখানে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশনও করেছি, সেগুলো অবভিয়াসলি ডিসাইড হবে। এখন অনেক অনেক রাস্তা বাকি আছে। এই লড়াই দেখুন, এই লড়াই দীর্ঘায়িত হলো, কিন্তু এই লড়াই চলবে। এই লড়াই এই টেট 2014 এবং সিলেকশন 2016, সিলেকশন 2020, একটা বৃহৎ অংশ, আমি সবটা বলবো না, একটা বৃহৎ অংশ দুর্নীতির ফসল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাতে আপনি সুপ্রিম কোর্টই বলুক যে না এটা দারুণ হয়েছে, আর কলকাতা হাইকোর্টই বলুক, সে কথা আমি অবশ্যই বলবো, এটা ঘটেছে। এখন সেটা আইনগতভাবে সিদ্ধ করা সম্ভব হবে কি হবে না, দ্যাট ইজ সেপারেট থিং। বাট এটা করাপশন হয়েছে, এবং এই করাপশন এভিডেন্ট। হয়তো সব ফ্যাক্ট নিয়ে, হয়তো এখানে সব ফ্যাক্ট মানে আমি যতদূর দেখেছি সব ফ্যাক্ট যে মানে বিশ্লেষণ হয়েছে এরকম নয়। কিছু ফ্যাক্ট বিশ্লেষণ হয়েছে, কিছু ফ্যাক্ট হয়তো অবিশ্লেষিত অবস্থায় থেকে গেছে। কিন্তু সবটা মিলিয়ে আমার মনে হয় যে এই রায় নিশ্চিতভাবেই ইন্টারফেয়ার করার মতো অনেক মেটেরিয়াল রয়েছে। এবং শুধু তাই না, সিঙ্গেল বেঞ্চে আবার ইন্ডিপেন্ডেন্টলি তো মামলা হবে, সেগুলোতেও আবার নিশ্চিতভাবে ডিসাইড হবে। কারণ হচ্ছে এর আগেও আমরা দেখেছিলাম, বিশেষ করে এসএসসির ক্ষেত্রে আমার তো অভিজ্ঞতা রয়েছে, আমার প্রথম দিকের মামলা ডিসমিস করে দিয়েছিল, তারপরে পরবর্তীতে মামলার মানে সেটা কলকাতা হাইকোর্টই আবার মামলা গ্রহণ করে আবার সেই মামলা বলেছিলেন যে না, গোটা নিয়োগ প্রক্রিয়া
ক্যান্সেল। আপনাদের মনে থাকবে এসএসসির মামলায় দ্বিতীয় পর্বে প্রথমে এজ রিল্যাক্সেশন দিতে চাননি, আজকে সকালে এজ রিল্যাক্সেশনের অর্ডার হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সেখানে পরে সুপ্রিম কোর্টই বলে যে না, আমার সমস্ত অর্ডার গুলো আনইনফ্লুয়েন্সড হয়ে সিঙ্গেল বেঞ্চ আবার ইন্ডিপেন্ডেন্টলি বিচার করবে। আজকে সকালেই আবার যারা 2016 সালের প্রসেসে অংশগ্রহণ করেছিল তাদের ওই যারা গ্রুপ সিডির ক্ষেত্রে বিশেষ করে বলেছে টেন্টেড এবং নট স্পেসিফিক টেন্টেড লিস্ট বের করে তাদের তুমি এই যে রিল্যাক্সেশন দাও। পরিষ্কার যে বেসিক্যালি দেখুন, অনেক সময় আদালতের হয়তো বিভিন্ন কারণে আমরা যেমন ধরুন মক্কেলের সাথে সামনাসামনি কথা বলে বা ধরুন সমাজের বিভিন্ন জায়গায় বিচরণ করে যেটা বুঝতে পারি, হয়তো আদালতের বুঝতে হয়তো একটু কিছুটা সময় লাগে বিভিন্ন কারণে, মানে সেটা হয় হয়তো কোনো সময় আইনগতভাবে সিদ্ধ করা যায় না, আইনগতভাবে প্রতিষ্ঠা করা যায় না। এই যেমন ধরুন আমার প্রায়শই হয় এটা, এই যে ট্রান্সফার, গভর্নমেন্ট চাকরি করে ট্রান্সফার, এটা তো সাধারণ বিষয়, কিন্তু সব ট্রান্সফার তো সাধারণ বিষয় হয় না। রাজনৈতিক কারণে পছন্দ হচ্ছে না, সিপিএম করে ট্রান্সফার করে দিল, এটা তো আপনি প্রতিষ্ঠা করবেন কিভাবে? ফলে এটা তখন মানে পানিশমেন্ট ট্রান্সফারও তখন মনে হয় যে না, এটা তো মানে একদম অ্যাডমিনিস্ট্রেটিভ কজে করা হয়েছে। এই যে দেখবেন আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত কতজনকে ট্রান্সফার করে দার্জিলিং পাঠিয়ে দিয়েছে। ট্রান্সফার কি মানে খুব ভালো কাজ? এর আদালতে তারা হয়তো প্রতিষ্ঠা করতে সমর্থ হবে না, কিন্তু তার মানে কি এই যে বেসিক্যালি অন্যায় হয়নি? আর যেমন ধর আমি উদাহরণ দিয়েই বলি, বাবরি মসজিদের যে রায় অনেকেরই পছন্দ না, আমারও পছন্দ না, মানে ইজ নট দ্যাট এই কারণে মসজিদ বা মন্দিরের কারণে নয়, আইনগতভাবে সিদ্ধ নয়। সেরকম অনেক কিছুই আছে যেগুলো আইনগতভাবে সিদ্ধ নয় বা আইনগতভাবে দেখুন 9 বছর চাকরি করে গেছে, চুরি করে চাকরি পেয়েছে বলে তার চাকরি রেখে দিতে হবে, এটা আইনগতভাবে সিদ্ধ নয় বলেই আমি মনে করি আজকের যুগে দাঁড়িয়ে। দেখুন এখন এই যে অ্যাডমিনিস্ট্রেশন, এটা মডেল অ্যাডমিনিস্ট্রেশন না। এখন আজকের রাজনীতি মানে যে রাজনীতিবিদরা রয়েছেন তারা একেবারে মানে দুর্নীতিহীন, সৎ, বৃহত্তর সামাজিক স্বার্থে কাজ করে এরকম রাজনীতিবিদ না। ফলে আজকের দিনে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সাংবিধানিক আদালতকে আরো বেশি সেন্সিটিভ হতে হবে, আরো বেশি মানে দুর্নীতি বিরোধী স্ট্যান্ড নিতে হবে বলে আমার ব্যক্তিগত অভিমত। মেবি অনেকে না হতে পারে যে না ঠিক আছে, চুরি হয়ে গেছে হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, বাকিরা যেমন ছিল সেরকম থাক, ও 23 লক্ষের সাথে অপরাধ হলে হোক, তাতে 30,000 জন পরিবার তো বাঁচবে। বাকি 23 লক্ষ যে তাদের পরিবার যে বেসিক্যালি ভেসে গেল এবং সমাজে করাপশন থেকে গেল, প্রাথমিক স্কুলের যে প্রাথমিক শিক্ষা সাদা খাতার শিক্ষকদের কাছ থেকে নিতে বাধ্য থাকবে সাধারণ পরিবার, এগুলো আমার মনে হয় কনসিডারেশনে আসা উচিত। এবং বিশেষ করে সার্ভিস লয়ের আন্ডারস্ট্যান্ডিং আমার যা, সেটা হচ্ছে যে যদি সার্ভিস লয়ে যদি দেখা যায় যে ডিভোর্স অফ রুলস হয়েছে, সেখানে হয়তো ইজ নট দ্যাট কেউ এই সার্ভিস যখন নেন, টাকা যখন দেন, কাউকে সাক্ষী রেখেও টাকা দেন না, ব্যাংক ট্রানজাকশনের মাধ্যমেও টাকা দেন না। তো কিছু কিছু ক্ষেত্রে দেন, দু একটা নমুনা আমার কাছেও আছে, কিন্তু মানে বিভিন্ন মামলার ক্ষেত্রে সেটা খুব স্বল্প। বেশিরভাগ ক্ষেত্রে সব ক্যাশ লেনদেন হয় এবং সেটা চার দেয়ালের মধ্যেই। ফলে সবাইকে দেখিয়ে দেখিয়ে যে না দেখো এখানে আমি টাকা দিচ্ছি, এরকম তো হয় না। ফলে এই ধরনের যে মানে একদম সরাসরি টাকার প্রমাণ থাকলে তবেই সার্ভিস মানে টার্মিনেট হবে, না হলে হবে না, এটা ঠিক নয়। সার্ভিস জুরিসপ্রুডেন্স আমার যে আন্ডারস্ট্যান্ডিং তাতে এটাই সার্ভিস ল, যে যদি ডিভোর্স অফ রুলস হয়, যদি দেখা যায় ইনস্টিটিউশনাল করাপশন হয়েছে, যদি দেখা যায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেখানে যদি সেখানে ফ্রড আছে, করাপশন রয়েছে, বললেন ফ্রড করাপশন, এখানে এগুলো তো শুধু কিছু কয়েকটা শব্দ, কয়েকটা শব্দ নয়। এই আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে যে আজকের বাস্তবতা কি। আজকের বাস্তবতা এটাই যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও 4 বছর চাকরি করুক, 6 বছর চাকরি করুক, তারপরে যদি ধরা পড়ে তাহলে তার সার্ভিস টার্মিনেট করা উচিত। এই কারণে করা উচিত কারণ আজকে অথরিটিগুলো কি করে, এই যে আরটিআই অ্যাক্ট অনুযায়ী তথ্য দেওয়া উচিত, এসপিআই কোনোদিন তথ্য দেয় না, ফার্স্ট অ্যাপিল করলেও তথ্য পাওয়া যায় না, এসআইসি করার পরে হাইকোর্ট করতে হয় তবে তথ্য পাওয়া যায়।
আপনি 2016 সালের প্যানেল, হয়তো আজকের দিন পর্যন্ত এই রায় হয়েছে। কাল সকালে মমতা ব্যানার্জির বাড়ি যান, গিয়ে জিজ্ঞাসা করুন 2016 প্যানেলটা কোথায় আছে। জাস্ট আকসার, কাল সকালে গিয়ে জিজ্ঞাসা করুন 2016 প্যানেলটা কোথায়। এরা তো চাকরি পাবে। কি মনে হয় কি রিপ্লাই আসবে? জিজ্ঞাসা করুন, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, অ্যান্সার দিতে পারবে না। যে 2016 প্যানেলটা কোথায় গেলে পাওয়া যায়, সিম্পল কোশ্চেন, 2016 প্যানেলটা কোথায় গেলে পাওয়া যাবে। এই সিম্পল প্রশ্নের উত্তর এই রায়ে এখনো পর্যন্ত, যদিও গোটাটা পড়িনি, তবে মোটামুটি আমি গো থ্রু যা করেছি তাতে ওই কেউ দুটো এতে মানে অ্যানেক্স করেছে এই দুটো লিস্ট, সেটা প্যানেল নয়। সব ডিস্ট্রিক্টের প্যানেল কারোর কাছে নেই। কারণ আমি সোমেন নন্দীর মামলা করতে গিয়ে দেখেছি আমি একাধিকবার, কারণ সেই মামলা চলাকালীন সেই সময় যিনি বিচারপতি ছিলেন তিনি ওই অন্যান্য মামলার, সেই মামলা সহ অন্যান্য মামলায় একাধিক এতে আমাদের পাঠিয়েছিলেন। আমরা সেখানে গিয়ে ডকুমেন্ট খুঁজে পাইনি। ফলে এই মামলাগুলোর আপনি প্যানেল বলুন, আপনি ওই ইন্টারভিউ যে শিট, এখানে ইন্টারভিউয়াররা নাম্বার দিয়েছে, আপনি পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। বলুন এতদিনে তো ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু একটি ইনস্টিটিউশনে তার ইনস্টিটিউশনাল মেমোরি থাকবে না। এই যে ধরুন থার্ড পার্টি একটা কালীঘাটের সিএ ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছিল, কোথাও পাবেন? গভর্নমেন্টের এই থার্ড পার্টিকে দেওয়ার পিছনে কারণ কি? তারাই তো ওএমআর ধ্বংস করেছে। তারা আবার সিলেকশনের দায়িত্ব পেলো কেন? কোনো ওপেন টেন্ডার বা ক্লোজ টেন্ডার কিচ্ছু হলো না, শুধুমাত্র একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো কেন? তাহলে শেষমেশ আপনাদের পরবর্তী পদক্ষেপ কি রইল? এক হচ্ছে অবভিয়াসলি সোমেন নন্দী সহ একাধিক মামলা সিঙ্গেল বেঞ্চে পেন্ডিং, আর দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্ট। অবভিয়াস, আমি তাই সাজেশন করেছি এটা। এই দেখুন 2014-তে 23 লক্ষ ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে। 2016 সালে সিলেকশন প্রসেসে প্রায় 1,25,000 ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল। আমি যদি 2014 সাপেক্ষে ধরি, তাহলে 23 লক্ষ পরিবার আজকে কাঁদছে। তার এগেনস্টে 32,000 চাকরি পেয়েছে। এখন আপনি কোনটাকে বেশি ওয়েটেজ দেবেন? 32,000-এর কান্না, শুধু 23 লক্ষ কেন, এই 32,000-এর কাছ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে কেউ আপনার চিকিৎসা করবে, আমার চিকিৎসা করবে। এই 32,000-এর কাছ থেকে শিক্ষা নিয়ে কেউ, আপনি বাড়ি থেকে আসার পথে যে ব্রিজটা পড়ে সেই ব্রিজ তৈরি করবে। আমি বাড়ি থেকে আসার পথে যদি কোনো ব্রিজ পড়ে, যদিও ব্রিজ পড়ে না আমার নাকতলার বাড়ি থেকে আসতে, সেই এই হাওড়া ব্রিজ থেকে শুরু করে অনেক ব্রিজই তো আছে, হয়তো তার রক্ষণাবেক্ষণ করবে বা নতুন ব্রিজ তৈরি করবে, তার উপর দিয়ে আপনাকে আমাকে গাড়ি চালিয়ে আসতে হবে। ফলে এর দায়, এর সামাজিক ব্যাপ্তি অনেক বেশি, বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো বেশি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য, আপনার মতামত পেশ করার জন্য। আর এরকমই খবর, নিউজ, কন্টেন্ট আরও দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শক্তিকের সাথে আমি সৌম্যদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।